আসসালামু আলাইকুম। আমি রিয়াদুস সালেহীন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির অন্তর্গত স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে। তো বিটিএম ক্লাসরুমে তোমাদের অনেক দিন ধরে ক্লাস নেওয়া হচ্ছে না, তো আমরা নতুনভাবে শুরু করছি ক্লাস নেওয়া, এবং আশা করি আমি আমাদের এই ক্লাসগুলো থেকে এইচএসসি 25 ব্যাচ এবং 26 ব্যাচ এবং পরবর্তী যে ব্যাচগুলো আছে, হ্যাঁ, তারা উপকৃত হবে, তারা লাভবান হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এছাড়া অন্যান্য ইউনিভার্সিটির ভালো ভালো ভাইয়াদের দ্বারা তোমাদের এই ক্লাসগুলো করানো হবে। আশা করি তোমরা এখান থেকে খুব ভালোভাবে উপকৃত হবে। তো আমি আজকে শুরু করতে যাচ্ছি এইচএসসি ফিজিক্সের ভ্যাক্টর চ্যাপ্টারটি। হ্যাঁ, এটা হলো 2 নম্বর চ্যাপ্টার। হ্যাঁ, প্রথম চ্যাপ্টারটিতে খুব একটা পড়ার কিছু নেই, যে কারণে আমরা একটু স্কিপ করে থাকি, তবুও ওটা শেখার প্রয়োজন আছে। তো আমরা এই ভ্যাক্টর অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। আজ হলো প্রথম লেকচার। এখানে আজ আমরা এই লেকচার থেকে যা যা শিখব তা লেখা রয়েছে। তো ভ্যাক্টর আসলে কি, আমাদের প্রথম পড়া হলো ভ্যাক্টর। হ্যাঁ, তো ভ্যাক্টর কি, তো আমরা কিন্তু 9-10-এ শিখে এসেছি যে রাশি বলে একটা টার্ম রয়েছে, তাই না? এই রাশি কি, রাশি হলো তোমার আমরা বিভিন্ন বস্তু কী করি, পরিমাপ করি। হ্যাঁ, তো এই পরিমাপগুলো যে করি আমরা, এক একটি পরিমাপ তো এক এক রকমের হয়, এক একটি পরিমাপের একক হয় এক এক রকমের। হ্যাঁ, তো আমরা এই ধরনের জিনিসগুলো আসলে কোথায় পড়ি, রাশিতে পড়ি। এখন এই রাশি আসলে 2 প্রকার। কয় প্রকার বললাম? 2 প্রকার। একটা হলো ভেক্টর রাশি, একটা কি স্কেলার রাশি। তো এই আমাদের এই অধ্যায়টি হলো ভেক্টর রাশি নিয়ে। আর আমরা ইতিপূর্বে 9-10-এ আমরা যে ধরনের পড়াগুলো পড়ে এসেছিলাম তা, এবং তোমরা এই যে এই হাই স্কুলে যে পড়াগুলো পড়ে এসেছিলে, এগুলো মূলত ছিল স্কেলার রাশির সম্পর্কিত। যেমন এই 1 ডেসিমিটার সমান 1 ডেসিমিটারের সাথে 1 মিটার সম্পর্ক কী, 1 সেন্টিমিটারের সাথে 1 মিটারের সম্পর্ক কী। হ্যাঁ, তো এই যে নানান রকমের এককের মধ্যে যে কি কম্প্যারিসন, হ্যাঁ, গ্রামের সাথে কেজির যে সম্পর্ক, এই জিনিসগুলো কিন্তু ছিল তোমার সম্পূর্ণ স্কেলার রাশি। হ্যাঁ, তো এখন আমরা যে পড়াগুলো পড়বো এগুলো হলো ভেক্টর রাশি। তাহলে সবার আগে শুরু করা যাক রাশি থেকে। রাশি কয় প্রকার ভাই? একটু আগে বললাম 2 প্রকার। একটা হলো স্কেলার রাশি, একটা কি ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশির উদাহরণ কি হতে পারে? ভর। আর ভেক্টর রাশির উদাহরণ কি? ওজন। তার আগে একটু স্কেলার রাশি এবং ভেক্টর রাশির সংজ্ঞা দিয়ে আসি। হ্যাঁ, যে রাশিটা পরিমাপ করতে বা প্রকাশ করতে কেবলমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেই রাশিকে কী বলা হয়? স্কেলার রাশি। আর যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয় তাকে বলা হয় ভেক্টর রাশি। এখন তোমাদের ভাই মনে হতে পারে যে মানের সাথে আবার দিকেরও প্রয়োজন আছে, এটা আবার কেমন? তো চলো আমরা একটা উদাহরণ দেখে আসি। তো এখানে লেখা আছে, উদাহরণ দেওয়া আছে কিছু। তো স্কেলার রাশির উদাহরণ কী হতে পারে? ভর হতে পারে। আর ভেক্টর রাশির উদাহরণ কী হতে পারে? ওজন হতে পারে। সাপোজ ভাই তোমাকে কেউ জিজ্ঞাসা করলো যে তোমার ভর কত, তুমি তাহলে কী অ্যান্সার দিবা? 50 কেজি অথবা 60 কেজি অথবা 65 কেজি। তাহলে তোমার কিন্তু শুধু মানটাই বলা লাগছে, তুমি কিন্তু বলতেছো না যে আমার ভর অমুক জায়গায় এত কেজি, তমুক জায়গায় এত কেজি। তোমার ভরটা কিন্তু ভেরি করতেছে না। হ্যাঁ, তাহলে তোমার ভরটা কি সবসময় কি কনস্ট্যান্ট থাকছে না? তো এই কনস্ট্যান্ট এই জিনিসটাকে বলা হয়েছে স্কেলার রাশির অন্তর্গত। আর ভেক্টর তাহলে কি, মানের সাথে দিকেরও প্রয়োজন হবে। এখন ভাইয়া তোমাকে কেউ মনে করে বললো যে তোমার ওজন কত, তো স্বাভাবিকভাবে তুমি যেখানে আছো সেই স্থানের অভিকর্ষ ত্বরণের করেসপন্ডিং যে তোমার ওজনটা, তুমি সেটাই বলবা। হ্যাঁ, তো আমরা সচরাচর কি এই পৃথিবীর যে আদর্শ অভিকর্ষ ত্বরণ ধরা হয় কত, সেটা 9.8। তো সাপোজ তোমার ভর হলো 50 কেজি, তুমি 50-এর সাথে কী করলা, তুমি আমরা জানি W=mg, তাহলে তোমার ভর কত? 50 কেজি। আর অভিকর্ষ ত্বরণ কত? 9.8, তাই না? 9.8 এটা কি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তো আমরা এককগুলো বাদ দিয়ে শুধু সংখ্যাগুলো নিয়ে আলোচনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। 50-এর সাথে আমি এখন কী করবো ভাইয়া? 9.8 গুণ করবো। তো 50-এর সাথে 9.8 গুণ করলে পাবা তোমরা 490। হ্যাঁ, তাহলে তুমি কি বলবা যে আমার ওজন, আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর পৃষ্ঠে, আমার ওজন কত? 490 নিউটন। তাহলে দেখো, তোমাকে কিন্তু বলে দেওয়া লাগলো যে তুমি আসলে কোথায় রয়েছো, তোমার অবস্থানকে কিন্তু তোমাকে ক্লারিফাই করে দেওয়া লাগলো। এই যে তুমি কি বললা?
490 নিউটন। কোথায় কোথায় ভাইয়া 490 নিউটন? পৃথিবীর পৃষ্ঠে, তাই না? তাহলে দেখো তোমাকে কিন্তু মানের সাথে দিকটিও বলে দেওয়া লাগলো। কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করতো যে তোমার ভর কত, তাহলে তুমি সিম্পলি কি বলতা? তোমার ভর হলো 50 কেজি। তাহলে এখানে কিন্তু কোনো মানের প্রয়োজন, এখানে কিন্তু কোনো দিকের প্রয়োজন হচ্ছে না, কিন্তু এখানে মানের সাথে তোমাকে তোমার অবস্থানটা বলে দেওয়া লাগছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই আপনি দিকের কথা বলেন, আপনি আবার এখন অবস্থান বলতেছেন কেন? আসলে ভাই দিক এবং অবস্থান তো একই। আমরা ওই অবস্থানটা কোন অক্ষের সাপেক্ষে বা কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কত দিকে রয়েছে সেটিকে আমরা দিক বলছি, আবার সেটি তো আসলে অবস্থানকে বোঝাচ্ছে, তাই না? তো পৃথিবীর পৃষ্ঠে তোমার ওজন কত হইতেছে? 490 নিউটন। এখন সাপোজ তোমাকে কেউ একজন বললো যে ভাইয়া তুমি যদি চাঁদের পৃষ্ঠে যাও তাহলে তোমার ওজন কত হবে? তাহলে তুমি তখন কী করবা? তোমার ভরের সাথে চাঁদের যে অভিকর্ষ ত্বরণ রয়েছে চাঁদের পৃষ্ঠে, সেই অভিকর্ষ ত্বরণে কি গুণ করতা, তাহলে কি অন্য একটা মান পেতাম না আমরা? তাহলে দেখো, তাহলে ভেক্টরের যে মান এটা কি করতেছে? এটি কিন্তু ভেরি করতেছে, কিন্তু স্কেলার রাশির যে মানগুলো এগুলো কিন্তু ভেরি করছে না। হ্যাঁ, তাহলে এখানে কি তোমার দিকটা সব বলে দেওয়া লাগবে না? সাপোজ আমি ধরে নিলাম যে তোমার চাঁদে তোমার ওজন হবে 300 নিউটন, আমি ধরে নিলাম এটা। হ্যাঁ, তোমাকে কিন্তু বলে দেওয়া লাগবে এটা কোথায়, এটা হলো চাঁদের পৃষ্ঠে। কি বলে দেওয়া লাগবে ভাই? এটা চাঁদের পৃষ্ঠে। তাহলে এই যে তোমার মানের সাথে কি দিকটিও বলে দেওয়া লাগছে না? এটি হলো ভেক্টর রাশির উদাহরণ। তো ভাই আমরা আশা করি স্কেলার রাশি আর ভেক্টর রাশি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি এটা মুছে দেই। এখন ভাইয়া আমি তোমাদের পড়াবো যে কেন ভেক্টর করব। হ্যাঁ, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এবার আমি তোমাদেরকে পড়াবো কেন ভেক্টর করব আমরা। দেখো, সাপোজ এখানে একটা গাছ রয়েছে, কি রয়েছে? গাছ রয়েছে, তাই না? তুমি সাপোজ এই পথে এই গাছের দিকে অগ্রসর হচ্ছ। তুমি ভাই মনে করো এখানে আসো, এখান থেকে তুমি এখানে আসলা। হ্যাঁ, সাপোজ এই গাছের নিচে একটি লোক বসে আছে। কে বসে আছে? একটি লোক বসে আছে। তো আমি ধরে নিলাম তোমার নাম হলো রহিম। তোমার নাম কি? রহিম। এখন তুমি এই লোককে জিজ্ঞাসা করলা যে আমি আমার বন্ধু করিমের বাসায় যাব। কোথায় যাব? আমি আমার বন্ধু করিমের বাসায় যাব। তো আমি ধরে নিলাম যে করিমের বাসাটা এই জায়গায়। কোথায় ধরে নিলাম? করিমের বাসাটা এই জায়গায়। তো সাপোজ এই লোকটি তোমাকে বললো যে আপনি এই গাছটি থেকে 10 মিটার দূরত্ব হাঁটা দেন, তাহলে আপনি করিমের বাসায় গিয়ে কি পৌঁছাবেন। এটা হলো করিমের বাসা। তো ইনি কি বললো যে আপনি 10 মিটার হাঁটা দেন এই গাছটি থেকে, তাহলে আপনি করিমের বাসায় গিয়ে পৌঁছাবেন। এখন তুমি কিন্তু 10 মিটার ভাই এদিকেও যেতে পারো, এদিকেও যেতে পারো, এদিকেও যেতে পারো, এদিকেও যেতে পারো। এটাও আমি ধরে নিলাম 10 মিটার, এইটুকুও 10 মিটার, এইটুকুও 10 মিটার, আবার কি এইটুকুও 10 মিটার। তাহলে কি ভাই তুমি কি করিমের বাসায় গিয়ে পৌঁছাতে পারবা? পারবা না। তাহলে তোমাকে শুধু মানটি দেওয়া হলো, এই মানের দ্বারা কিন্তু তুমি করিমের বাসায় গিয়ে পৌঁছাতে পারছো না। কারণ তোমাকে যে মানটি দেওয়া আছে এটি হলো দূরত্ব। এটি কি? এটি ওই মানুষটি বুঝিয়েছে যে গাছটি থেকে করিমের বাসার দূরত্ব হলো 10 মিটার। তাহলে এই যে মানগুলো আমি পাচ্ছি এগুলোকে আমি কি বলবো ভাইয়া? দূরত্ব বলবো, তাই না? অবশ্যই দূরত্ব বলবো। এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এখন কি তুমি করিমের বাসায় ভালো মতো পৌঁছাতে পারবা? পারবা না। তাহলে তুমি ওই লোকটাকে কি জিজ্ঞাসা করবো না যে ভাই কোন দিকে যাব আমি? আপনি যে আমাকে 10 মিটার যেতে বললেন, আমি কোন দিকে 10 মিটার যাব? এবার সাপোজ লোকটি তোমাকে বললো যে আপনি এই যে আপনি রাস্তাটা দিয়ে এসেছেন, এই রাস্তার সাথে 60 ডিগ্রি কোণ করে আপনি কত মিটার যাবেন? 10 মিটার যাবেন। এবার কি তুমি করিমের বাসায় গিয়ে পৌঁছাতে পারবে না? কারণ উনি তো তোমাকে বলে দিয়েছে যে আপনি যে রাস্তা দিয়ে এসেছেন, আমি ধরে নিলাম এই রাস্তাটা একটি কি সরলরৈখিক রাস্তা, একটি সরল পথ। এই সরল পথের সাথে 60 ডিগ্রি কোণ করে আপনি যদি কি 10 মিটার হাঁটেন, তাহলে আপনি কোথায় গিয়ে পৌঁছাবেন? করিমের বাসায় গিয়ে পৌঁছাবেন। তাহলে ভাই এই যে দেখো, এই যে এই টোটাল জিনিসটাকে আমি বলবো সরণ। কি বলবো আমি? সরণ বলবো। হ্যাঁ, এবং এইটাকে আমি বলবো ভেক্টর রাশি। এটাকে আমি কি বলবো ভাইয়া? ভেক্টর রাশি। কারণ দেখো, কারণ এখানে তোমার মানও রয়েছে এবং কি দিকও রয়েছে না? ঠিক আছে, তো এই জিনিসটাকে আমি কি বলবো? ভেক্টর রাশি। তো আবার আরেকটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই লোকটা কিন্তু তোমাকে এই কথাটা বলতে পারতো। ধরে নিলাম যে এই বরাবরটি কি রয়েছে? রাস্তা রয়েছে। কি ধরে নিলাম?
এই বরাবর এটাকে আমি সাপোজ বললাম যে এ পয়েন্ট, হ্যাঁ, তো আমি ধরে নিলাম যে এ পয়েন্টে একটি কি রয়েছে, রাস্তা রয়েছে, বা এদিকে একটি তুমি 3 রাস্তার মোড় হিসেবে বিবেচনা করতে পারো। তো এই লেখটি তোমাকে বললো কি যে আপনি এখান থেকে এই যে এ মোড়টা যে আছে এখানে আপনি 7 মিটার হেঁটে যাবেন। কত মিটার? 7 মিটার হেঁটে যাবেন। তারপরে বাঁ পাশে দেখো তো ভাইয়া, তুমি যদি সোজা এই পাশে চলো তাহলে এই পাশটা কি তোমার বাঁ পাশ না? এরপরে বললো তোমাকে যে আপনি বাঁ পাশে 5 মিটার হাঁটবেন। কতটুকু? বাঁ পাশে 5 মিটার হাঁটবেন। তাহলে আপনি কি করিমের বাসায় পৌঁছাতে পারবেন। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে তোমার এখানে দূরত্ব কতটুকু হচ্ছে বলো তো? তোমার অতিক্রান্ত দূরত্ব কত? তুমি এখান থেকে আসলে এখানে 7 মিটার, তারপরে এখান থেকে এখানে গেলা কি 5 মিটারে। তাহলে তোমার মোট অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে ভাইয়া? 7 যোগ 5 মিটার সমান সমান কি 12 মিটার। কিন্তু তুমি যদি এখান থেকে এখানে সোজা যাও তাহলে তোমার অতিক্রান্ত দূরত্বটা কত হচ্ছে? এবার সাপোজ আমি আর 10 মিটার ধরবো না, একটু আগে যে আমি দূরত্বটার কথা বলেছিলাম 10 মিটার, ওটা আমি ধরে নিয়েছিলাম। এবার তুমি সাপোজ এদিকে কি 7 মিটার গেছো আর এদিকে কি 5 মিটার। দেখো তো ভাই, এই রাস্তাটা কি এই রাস্তাটার সাথে কি লম্বভাবে অবস্থান করছে না? তাহলে এটা দেখতে কি একটা সমকোণী ত্রিভুজের মতো লাগছে না? তাহলে এখন তোমার নতুন দূরত্বটা কত হবে? √7² প্লাস 5 স্কোয়ার, তাই না ভাইয়া? তার মানে কি 49 যোগ 25 মানে হলো √74, এই যে এত মিটার। তাহলে দেখো ভাইয়া, এই যে নতুন যে আমি দূরত্বটা পেলাম, হ্যাঁ, এটাকে আমি বলবো সরণ। এটাকে আমি কি বলবো? সরণ বলবো। আর এই যে তুমি এখানে 7 মিটার এসেছিলে এবং এখানে কি 5 মিটার, এটাকে আমি বলছি অতিক্রান্ত দূরত্ব। তাহলে সরণ কি? সরণ হলো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তুমি যে ফাইনাল পয়েন্ট থেকে পৌঁছাচ্ছ, এই ফাইনাল পয়েন্টে সরাসরি যে দূরত্ব তাকে কি বলা হয়? সরণ বলা হয়। আশা করি তোমরা সরণ এবং দূরত্বের ব্যাপারটি বুঝতে পেরেছো। তো ভাই এই কারণে কিন্তু আমাদের আসলে বাস্তব জীবনে ভেক্টরের প্রয়োজন রয়েছে। আবার আমি যদি আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, এবার সাপোজ ভাইয়া ধরো যে তুমি এখানে একটা সাইকেল চালিয়ে যাচ্ছ, হ্যাঁ, তো এই সময় বৃষ্টি পড়া শুরু করছে। কি পড়া শুরু করছে ভাইয়া? বৃষ্টি পড়া শুরু করছে। তুমি মনে করো সাইকেল চালিয়ে এদিকে যাচ্ছ, তাহলে বাতাসটা কোন দিকে লাগবে জানো? বাতাসটা লাগবে তোমার কি বিপরীত দিকে। তুমি যদি এই পাশে রওনা দাও তাহলে বাতাসটা কি তোমার বিপরীত দিকে তোমার গায়ের দিকে ধাক্কা দিবে না? বোঝা গেছে? এবং এই যে এবং তুমি তোমার বেগ যত বেশি করবা বাতাসের ধাক্কার পরিমাণ তোমার গায়ে কি তত বেশি হবে না? তার মানে কি এই বাতাসটা আসলে কি? এই বাতাসটা আসলে তোমার আপেক্ষিক বেগ। এই বাতাসটা কি ভাই? তোমার আপেক্ষিক বেগ। তুমি যদি সামনের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হও তাহলে এই যে বাতাস, হ্যাঁ, বাতাসটাও কি করবে? 10 মিটার পার সেকেন্ড বেগে তোমার গায়ে কি করবে? ধাক্কা দিবে, তাই না ভাইয়া? এবং আমি ধরে নিলাম, এবং দেখো এই যে বৃষ্টির যে ব্যাপারটা, কেউ মনে করো সাপোজ দাঁড়িয়ে আছে, সাপোজ তুমি সাইকেল চালানো বাদ দিয়ে হুট করে মনে করো দাঁড়িয়ে গেলাম, তো দাঁড়িয়ে গিয়ে দেখলা কি বাতাস কি পড়ছে? তোমার গায়ের উপরে খারাপভাবে পড়ছে। কিন্তু তুমি যখনই সাইকেল চালাচ্ছ বাতাস কি তোমার গায়ের মধ্যে তির্যকভাবে পড়ছে। তো সাধারণ অবস্থা বাতাস বৃষ্টিটা কি তোমার গায়ের উপরে সোজাভাবে পড়ছে। তুমি যখনই সাইকেল চালানো শুরু করলা এবার বৃষ্টি কী হবে? তোমার গায়ের উপর তির্যকভাবে পড়া শুরু করবে, তাই না ভাইয়া? কেন করবে? কারণ দেখো, একে তো বৃষ্টির দিক হলো নিচের দিকে, আবার তোমার আপেক্ষিক বেগ মানে তুমি যে বেগে বাতাসটা পাচ্ছ আর কি, সেই বেগটা এদিকে কাজ করছে না। আলটিমেটলি এই দুজনের একটা মিথস্ক্রিয়ার কারণে বৃষ্টির লব্ধিবেগটা কীভাবে কোনাকুনিভাবে পড়বে না। এখন ভাই সাপোজ তোমাকে তো বৃষ্টি থেকে বাঁচতে হবে, যেন তুমি কি করবা? ছাতাটা ধরবা, হ্যাঁ। এখন তুমি ছাতাটা কত কোণে ধরবা এবং বৃষ্টিটা আলটিমেটলি কত বেগে পড়ছে, সাপোজ এই দুইটা জিনিস তুমি বের করতে চাও। তো তুমি দেখলা, তুমি সাপোজ তুমি বের করে দেখলা যে বৃষ্টির বেগটা হলো 5 মিটার পার সেকেন্ড। বৃষ্টির বেগটা কত ভাইয়া? 5 মিটার পার সেকেন্ড। আর তোমার বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে বাতাসটা উল্টা দিকে তোমাকে কত বেগে ধাক্কা দিবে? 10 মিটার পার সেকেন্ড বেগে। এবং বৃষ্টিটা পড়ছে কি 5 মিটার সেকেন্ড বেগে। তাহলে আমাদের গতিটা কি? এই যে এই দিক বরাবর, তাই না? তো এটাকে যদি আমি এই সিস্টেমটাকে যদি এইভাবে লিখি, এটা কি? এটা হলো
বৃষ্টির বেগ। আর এই পাশে যে বাতাসের বেগটা আসতেছে এটা আসলে কি তোমারই বেগ না, কিন্তু তোমার এটা কি বেগ? আপেক্ষিক বেগ। আমি এটাকে ধরে নিলাম ইউ, এটাকে আমি ধরে নিলাম ইউ ভেক্টর, আর এই পাশে এটাকে আমি ধরে নিলাম কি ভি ভেক্টর। এটা কি ভাইয়া? এটা হলো মানুষের বেগ। ঠিক আছে ভাই, এটা কি? কারণ তুমি তো মানুষ, তোমার বেগ মানে কি? মানুষের বেগ। তাহলে লব্ধিটা কোন দিকে পড়বে? ঠিক এইভাবে পড়বে না ভাইয়া? এখন এই লব্ধিটাকে আমি কি করব? বের করার চেষ্টা করছি। দেখো এই চিত্রটাকে যদি আমি উল্টিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে আলটিমেটলি এমন দেখে না, এমন দেখে না ভাইয়া? তাহলে এটাকে আমি বলতেছিলাম কি ইউ ভেক্টর, এটাকে আমি বলতেছিলাম কি ভি ভেক্টর। আর আমরা ধরে নিলাম এই যে লব্ধি বেগটা আলটিমেটলি বৃষ্টিটা যে বেগে তোমার উপরে পড়তেছে, যে বেগে পড়তেছে তোমার উপরে, এটাকে আমি কি ধরে নিয়েছি ভাইয়া? লব্ধি ভেক্টর। এবং এটাকে আমরা সাপোজ আর ভেক্টর দ্বারা সূচিত করছি। হ্যাঁ, তাহলে এখন দেখো, তাহলে তুমি মনে করো বের করতে যাচ্ছ যে এই বৃষ্টিটা কত বেগে তোমার গায়ের উপরে পড়ছে। হ্যাঁ, তো এটা নির্ণয় করার একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা একটু পরে দেখবো। এই সূত্রটা হলো আর ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। এখানে আলফা হলো ভাইয়া এই যে দুইটা ভেক্টর ক্রিয়া করছে এখানে, এটা কি? এটা হলো তোমার ভেক্টর, তোমার বেগের মানটা, সরি তোমার বেগের যে ভেক্টরটা সেটা, এবং এই ভেক্টরটারই মান হলো কি এইটা। হ্যাঁ, আমি যদি এই ভেক্টরটাকে যদি একটা মডুলাস চিহ্ন দ্বারা সূচিত করি তাহলে এটাকে মান দেখা যায়। এবং ইউ ভেক্টরের মানটা কি ভাইয়া? এইটা। তো এখানে আমরা যে জিনিসগুলো বসিয়েছি এগুলো কিন্তু ভেক্টর না, এগুলো কিন্তু মান। হ্যাঁ, তাহলে এখানে আর ভেক্টরের মান কি হবে? আর ভেক্টরের মান মনে করো শুধু আর হবে। তাহলে আমরা এই বৃষ্টির লব্ধি বেগটা বের করতে যাচ্ছি, তাই এই সূত্র কি রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, যেখানে আলফা হলো এই যে দুটো ভেক্টর ক্রিয়া করছে তাদের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এবং বৃষ্টিটা আসলে কত কোণে পড়বে বা কত কিভাবে পড়বে সেটাকে আমি ধরে নিলাম থিটা। তুমি তো এভাবে দাঁড়িয়ে আছো তাই না? আমি ধরে নিলাম যে তোমার মাথার সাথে বৃষ্টিটা থিটা কোণে তোমার গায়ের উপরে পড়ছে। হ্যাঁ, তাহলে এখন তুমি সাপোজ বের করতে যাচ্ছ যে বৃষ্টিটা আসলে কত বেগে পড়ছে, তাহলে ওটা আমরা কিভাবে বের করবো? এই যে এই সূত্রের মাধ্যমে, যেখানে তোমার কি ইউ ভি এবং আলফার মানটা কি দেওয়া থাকবে। তাহলে এগুলো দেওয়া থাকলে তখন তুমি এই মানটা সহজে বের করতে পারবা। এবার তোমাকে বলা হলো যে আপনি থিটার মানটাও বের করে দেখান, যে আলটিমেটলি আমাকে কত কোণে এবার ছাতাটা হেলে ধরতে হবে আমার মাথার সাথে, সেই মানটিও আপনি আমাকে বের করে দেখান। তাহলে ভাই দেখো একই সাথে আমার কি বৃষ্টিটার মানটাও জানা লাগতেছে এবং কি দিকটাও জানা লাগতেছে না? দিক না জানলে তো তুমি আবার ছাতা ধরতে পারবো না। বোঝা গেছে ভাইয়া? ঠিক বাস্তব জীবনে আমরা এইসব কারণেই ভেক্টর নিয়ে পড়াশোনা করে থাকি। তাহলে ভাই আমি কিন্তু তোমাদেরকে এই কেন ভেক্টর পূর্ব পড়াতে গিয়ে ভেক্টরের প্রকাশ কিন্তু অলরেডি দেখিয়ে ফেলেছি। কিভাবে? সাপোজ এই যে আমি তোমাদেরকে বললাম যে পৃথিবীতে ওজন কত? 490 নিউটন। এই যে একটু আগে আমরা যে অঙ্কটা করলাম, তো এই পৃথিবীতে কথাটা বলে দেওয়া আছে না? তার মানে এটি কি বোঝাচ্ছে ভাই? এটি বোঝাচ্ছে দিক বা অবস্থান। আর চন্দ্রপৃষ্ঠ ওজন ভাই কত দেখলাম একটু আগে আমরা? 390 নিউটন। এটা আমরা ধরে নিয়েছিলাম, সরি এটা 300 নিউটন। তাহলে এই যে চন্দ্রপৃষ্ঠ ভাই অবস্থানটা বলে দিয়ে আসে না? তো আমি ধরে নিলাম যে পৃথিবীতে ওজন এই যে 490 নিউটন, এই পুরো জিনিসটাকে আমি কি বলতে পারি? ভেক্টর রাশি। আমি ধরে নিলাম এই ভেক্টরটাকে আমি পি ভেক্টর দ্বারা সূচিত করছি। কি দ্বারা ভাইয়া? পি ভেক্টর দ্বারা। এবং এই যে অবস্থান সহ যে মানটিকে, এটিকে আমি সূচিত করছি কিউ ভেক্টর দ্বারা। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো এই যে বাংলা কথাটি সহ এই মানটিকে একটি বর্ণের মাধ্যমে কি করা যায়? প্রকাশ করা যায়। ঠিক আছে, এই বর্ণের উপরে আমি একটা কি দিয়ে দিব? ক্যাপ দিয়ে দিব। এভাবে প্রকাশ করা যায়, আবার এইভাবে প্রকাশ করা যায়, আবার এভাবে প্রকাশ করা যায়, আবার এটাকে তুমি ভাবে বোল্ড করে দিয়েও কি প্রকাশ করতে পারো। তো এগুলোই হলো ভাই কতিপয় ভেক্টরের প্রকাশ। মানে আমি এই যে ভেক্টর রাশিটা রয়েছে, হ্যাঁ, এই যে মান সহ এই যে অবস্থান বা দিকটা, এই পুরোটা মিলে একটা ভেক্টর রাশি। তো ভাই আমার লেখার সুবিধার্থে আমি এভাবে এত বড় না লিখে এটাকে আমি এভাবে পি ভেক্টর দ্বারা কি করতে পারি? সূচিত করতে পারি। হ্যাঁ, এটাকে বলা হয়
বি এই দিকটা দ্বারা ভেক্টরের দিক বোঝানো হয় আর কি, যে এটা আসলে ওই দিকে বা ওই অবস্থানে অবস্থান করছে এমন আর কি ব্যাপারটা। আর এটাকে আমি কি বলতে পারি, কিউ ভেক্টর বলতে পারি। আবার আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি, হ্যাঁ, আবার আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি, আবার আমি চাইলে এটাকে বোল্ড করেও লিখতে পারি। তবে আমরা ভাই সচরাচর এই জিনিসটাকে বেশি ব্যবহার করে থাকি, তো আমরা চেষ্টা করব এইভাবেই ব্যবহার করার আর কি। তো এগুলোই হলো ভেক্টরের প্রকাশ, হ্যাঁ। তো এবার আমরা কয়েক প্রকারের ভেক্টর দেবো। কি দেখবো ভাই? ভেক্টর দেখবো। তার আগে ভাই এই যে ভেক্টরের প্রকাশ বিষয়টা আর একটু ভালোভাবে বুঝিয়ে নিই। আমার মনে হয় তোমরা আমি যা বুঝালাম তাতে যথেষ্ট হয়নি এখনো। তো এই ভেক্টরের প্রকাশটা আমি আর একটু বুঝিয়ে নিই। সাপোজ এই পয়েন্টে রয়েছে একটা ফুটবল। কি রয়েছে ভাই? এই পয়েন্টে একটা ফুটবল রয়েছে। তো মেসি মনে করো এই ফুটবলটাকে 40 নিউটন বলে কি করলো? আঘাত করলো। মেসি কি করছে? এই বলটাকে 40 নিউটন বলে কি করছে ভাইয়া? আঘাত করছে। আমি ধরে নিলাম যে এটাই হলো কি মাঠটা, হ্যাঁ। তার মানে মেসি বলটিকে কি মাঠের সমান্তরালে আঘাত করেছে না? এবং ধরে নিলাম আমি বলটি কি কোনো রকমের মেসি এমনভাবে আঘাত করেছে যাতে বলটি কি কোনো রকমের বাউন্স যাতে না করে, অর্থাৎ বলটি একদম মাঠের সাথে লেগে যাবে, হ্যাঁ। তাহলে মাঠের সাথে এই বলের কোনটা কত ডিগ্রি হবে ভাই বলো তো? 0 ডিগ্রি না? ঠিক আছে, আমি ধরে নিলাম নেইমার এই বলটিকে উপরে লাফিয়ে মেরেছে। কোন দিকে? উপরের দিকে। এবং আমি ধরে নিলাম এই কোণটা হলো 30 ডিগ্রি। তার মানে দেখো এরা দুজনেই কিন্তু একই সাথে আঘাত করেছে। কি? একই সাথে। মেসি আঘাত করেছে কত বলে? 40 নিউটন বলে, এবং কি এবং ভূমির সাথে 0 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে ভাইয়া? 0 ডিগ্রি কোণে। আর এখানে কি আঘাত করেছে ভাইয়া? নেইমার আঘাত করেছে 30 নিউটন বলে কত ডিগ্রি কোণে ভাইয়া? 30 ডিগ্রি কোণে। কার সাথে 30 ডিগ্রি কোণে? ভূমির সাথে। ভূমির সাথে 30 ডিগ্রি কোণে কে আঘাত করছে বলটিকে? নেইমার। এবং দুইজনই এই একই পয়েন্টে একই সময় বলটিকে কি করেছে? আঘাত করছে। এখন দেখো ভাইয়া, মেসি এদিকে আঘাত করলো, নেইমার এদিকে আঘাত করলো, তাহলে ফুটবলটি কি এরোর দিকে যাবে বা একদিকে যাবে? মানে আমি বলতে চাচ্ছি বলটি কি সরাসরি এই পথে যাবে বা সরাসরি কি এই পথে যাবে? না, কারণ এখানে এরো একটি বল রয়েছে, এরো একটি কি রয়েছে? বল রয়েছে। তাহলে অবশ্যই বলটি কি মাঝামাঝি কোনো একটা পয়েন্টে কি চলে যাওয়ার কথা না ভাইয়া, তাই না? এখন আমরা এখানে একটা কমন সেন্স অ্যাপ্লাই করবো। কি অ্যাপ্লাই করবো ভাইয়া? কমন সেন্স। দেখো সাপোজ তুমি রশি টানাটানি প্রতিযোগিতা কি করছো, অংশগ্রহণ করেছো আর কি। তো তুমি সাপোজ 20 নিউটন বলে রশিটিকে কি নিজের দিকে টানছো, আর তোমার অপোজিটে তোমার ফ্রেন্ড 10 নিউটন বলে কি তার নিজের দিকে টানছে। তো দেখো তুমি টানতেছো 20 নিউটন বলে, তোমার ফ্রেন্ড টানতেছে 10 নিউটন বলে, তাহলে আলটিমেটলি ফাইনাল যে রেজাল্টিং ভ্যালুটা আলটিমেটলি কার দিকে চলে আসবে? তোমার দিকে না? কারণ কি তোমার বলটা বেশি। তার মানে লব্ধিটা কি তোমার দিকে কাজ করতেছে না? অনুরূপভাবে দেখো তাহলে আমরা এখানে কি অ্যাপ্লাই করতে পারি? নর্মালি এটা মনে করো সাপোজ 15 ডিগ্রি এই কোণটা, হ্যাঁ, এই কোণটা কত ডিগ্রি? 15 ডিগ্রি। তো নর্মালি যাওয়ার কথা ছিল কি মাঝখান দিয়ে, কিন্তু মাঝখান দিয়ে এভাবে যাবে না। কেন? কারণ মেসির তো বল বেশি, সে 40 নিউটন বলে কি করেছে? বলটিকে আঘাত করেছে না? তাহলে কি হবে? তাহলে লব্ধিটি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে না গিয়ে কি হবে? ঠিক এমন একটা দিক বরাবর যাবে না, এবং এই মানটাই হলো থিটা, হ্যাঁ, এটি কি লব্ধির দিক। ঠিক আছে, এখন দেখো এই যে এটাকে দেখো আমি কিন্তু কি খুব সুন্দরভাবে কি আর ভেক্টর দ্বারা সূচিত করতে পারলাম না, এবং এটাকে আমি কি বলছি? এটা হলো লব্ধি ভেক্টর বা লব্ধি বলটা, তাই না? এখন দেখো এই বাংলা কথাগুলোকে দিয়ে কি আমি সহজে অঙ্ক করতে পারবো, বা এগুলোকে লেখা কি বারবার ভেজাল না? তো এজন্যই আমি এগুলোকে কি করবো, এরকম ইংরেজি বর্ণের মাধ্যমে প্রকাশ করব। কি করবো ভাইয়া? এমন ইংরেজি বর্ণের মাধ্যমে প্রকাশ করব। তো এটাকে আমি ধরে নিতেছি পি ভেক্টর, এবং এটাকে আমি কি ধরে নিতেছি ভাইয়া? কিউ ভেক্টর। তো আশা করি বুঝতে পারছো যে আমরা আসলে কেন এভাবে বর্ণের মাধ্যমে এবং এই দিকটা দ্বারা কেন আসলে আমরা ভেক্টরগুলোকে প্রকাশ করি। এই পি ভেক্টরটা বোঝাইতেছে যে পি মান নিয়ে পি এর দিকে কি করছে ভাইয়া? যাত্রা করছে, তাই না? এখানে পি এর মানটা তাহলে কত হবে ভাইয়া বলো তো? 40 নিউটন, হ্যাঁ। আর পি এর দিকে যাত্রা করছে মানে কি ভাইয়া? এই যে মাঠের সাথে 0 ডিগ্রি কোণে যাত্রা করছে, তাই না? আর নেইমার এই কিউ ভেক্টরটা তারা তাহলে কি বোঝাচ্ছে?
এটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে কিউবের যে মানটা, এই মানটা কত ভাইয়া 30 নিউটন। আর এই দিকটা দ্বারা কি বোঝাচ্ছে, এই দিকটা দ্বারা বোঝাচ্ছে যে এই ভূমির সাথে আলটিমেটলি কি 30 ডিগ্রি কোণ করে নেইমার বলটিকে কি মেরেছে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে ভেক্টরের প্রকাশগুলো আসলে এইভাবে আমরা পি ভেক্টর কিউ ভেক্টর দ্বারা কেন সূচিত করি। আর এই পি বলতে আসলে কি বোঝায়, পি ভেক্টরের মান। এই জন্য ভাইয়া পি আর পি ভেক্টর এই দুইটা কিন্তু মোটেও এক না। এটা হলো একটা স্কেলার মান, আর এটা হলো একটা কি ভেক্টর রাশি। হ্যাঁ, এটা হলো মান, এটা হলো স্কেলার, আর এটা কি, এটা হলো ভেক্টর। এটা স্কেলার আর এটা ভেক্টর। এবার ভাই আমরা কয়েক প্রকারের ভেক্টর নিয়ে পড়ব। তো ভেক্টরের ভাই কিছু প্রকারভেদ রয়েছে। কি রয়েছে? প্রকারভেদ রয়েছে। যেমন সমান ভেক্টর, আর এর অপোজিটটা হলো ভাইয়া বিপরীত ভেক্টর। তো ভাই এখন আমরা জানবো যে সমান ভেক্টর কি আর বিপরীত ভেক্টর কি। সাপোজ এ হইল একটা ভেক্টর, হ্যাঁ, এবং এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হলো এই ভেক্টরের মান। তো এটাকে আমরা এভাবে এ দ্বারা সূচিত করতে পারি, তাই না ভাইয়া? আর ধরে নিলাম যে এটা হলো বি ভেক্টর। এটা কি ভেক্টর ভাইয়া? বি ভেক্টর। তো এই বি ভেক্টরের মানটা কি হবে? বি হবে। তো সমান ভেক্টর আমরা তাকেই বলবো যদি এ ভেক্টর আর বি ভেক্টর কি হয়? সমান হয়, তাই না? সমান ভেক্টর মানে কি ভাই? এই ভেক্টর আর এই ভেক্টর দুটো কি হবে? সমান হবে। এখন দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর যদি সমান হয় তাহলে অবশ্যই কি এদের মানগুলো কি হতে হবে? সমান হতে হবে না? তাহলে এ ইকুয়াল কি হতে হবে? বি হতে হবে। আচ্ছা ভাইয়া, ভেক্টরের মধ্যে তো মানও থাকে আবার দিকও থাকে না, তাহলে কি এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত হওয়া লাগবে? 0 ডিগ্রি হওয়া লাগবে, কারণ দিক তো এদের একই হওয়া লাগবে। নাকি বোঝো নি এখনো? দেখো, সাপোজ তুমি কি করলা, তুমি মনে করো একটা বুলেট শ্যুট করলা, তোমার বন্ধু কি করলো? বুলেট শ্যুট করলো। এখন তোমাদের দুজনের মধ্যে থেকে অলিম্পিকে যে কোনো একজনকে নেওয়া হবে, ঠিক আছে? তো এখন দেখো, তোমরা যদি দুজনে একই বেগে বুলেটটাকে শট করতে পারো এবং একই দিকে যদি শ্যুট করতে পারো, তাহলে তোমাদের দুজনের যোগ্যতা কি একই হয়ে গেল না? তাহলে তোমরা দুজনে কি পরস্পর কি সমান হয়ে গেল না? তখন কি যে কোনো একজনের মধ্যে, দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে নেওয়া মানে কি আরেকজনের কি সমতুল্য কাউকে নিয়ে নেওয়া না? কারণ তুমিও যতটুকু ডেলিভার করতে পারবা, তোমার বন্ধু তো ততটুকুই পারবে, তাই না? তাহলে দেখো, তাহলে মানটাও কী হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। এবং দুজনকে কি একই দিক বরাবর কি করা লাগবে? কাজ করা লাগবে না? তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হওয়া লাগবে ভাই? 0 ডিগ্রি হওয়া লাগবে। কত হওয়া লাগবে? 0 ডিগ্রি। এবং এই কোণ, এটাকে কি বোঝায় জানো ভাইয়া? এটাকে বোঝায় এ এবং বি এর মধ্যবর্তী কোণ। কি বললাম? এ এবং বি এর মধ্যবর্তী কোণ। এখানে কিন্তু একটা ভুল আছে। কি ভুল ভাইয়া? এখানে কিন্তু এ কিন্তু মান এবং বিও কিন্তু কি মান। তাহলে আমাকে কি করা লাগবে? এই ভেক্টর সাইনটা দিয়ে দেওয়া লাগবে। তাহলে এখন বোঝাইতেছে যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এই কোণটা কত হওয়া লাগবে ভাইয়া? 0 ডিগ্রি। এই দুইটা শর্ত ফুলফিল করলে এটাকে আমি কি বলতে পারি ভাইয়া? এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান। কি ভেক্টর ভাইয়া? সমান ভেক্টর। ঠিক আছে ভাইয়া? এবার আমরা শিখবো, তো এটা ভাই এটা গেল। এবার আমরা শিখবো বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর ভাই কি হতে পারে দেখো। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর বিপরীত মানে কি? বিপরীত বলতে বোঝায় একজন আরেকজনের, হ্যাঁ, মানে একজনের শক্তি আর আরেকজনের শক্তি মনে করো সমান, কিন্তু তুমি যে কাজটি করো সে কি তার বিপরীত কাজটা করে। তুমি যদি সোজা পথে হাঁটো তাহলে তোমার বন্ধু কি উল্টা পথে হাঁটে। সাপোজ তুমি আর তোমার বন্ধু কি করো, সাপোজ তুমি আর তোমার বন্ধু ফাইট করতেছো, হ্যাঁ, তো তুমিও তার সাথে যতটুকু পারতেছো সেও তোমার সাথে ততটুকু পারতেছে, কিন্তু তুমি যদি সোজা পথে হাঁটো সে কি উল্টো পথে হাঁটে। তার মানে কি এদের ডিরেকশনটা কী হবে ভাইয়া? উল্টো হবে। হ্যাঁ, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর, হ্যাঁ, বিপরীত ভেক্টর হবে যদি এ ভেক্টর ইকুয়াল টু কি হয় ভাইয়া? মাইনাস বি ভেক্টর হয়। তার মানে এখান থেকে কি বোঝা যেতেছে? এ ইকুয়াল টু কি হবে? বি হবে। তার মানে এটা মানটা কি হবে? এদের সমান হবে। কিন্তু এ ভেক্টর যদি হয় এই দিক বরাবর, তাহলে বি ভেক্টরটা কি হবে ভাইয়া? উল্টা দিকে বরাবর। তাহলে দেখো ভাইয়া, এই যে এ ভেক্টরটা এখানে
এই বি ভেক্টর এটা কি ভাই একটা সমান্তরাল ভেক্টর না, এই যে এ আর বি কে সমান্তরাল না, তাহলে বিটাকে যদি আমি এদিকে সূচিত করি তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত হইতেছে ভাই 180 ডিগ্রি না। অনেকে এখানে ভুল করে, অনেকে এটাকে মনে করে কি যে এ আর বি মানে সমান্তরাল, এই জন্য মনে হয় এরা 0 ডিগ্রি কোণে আছে। না ভাইয়া, এরা আসলে কত কোণে আছে 180 ডিগ্রি কোণে আছে। তাহলে এখানে এখন তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ বলে দিই। তাহলে দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি ভাই বলো তো? এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হওয়া লাগবে, অথবা কত ডিগ্রি 180 ডিগ্রি। 0 ডিগ্রি হলেও এরা কি হবে সমান্তরাল, আর 180 ডিগ্রি হলেও কি হবে এরা সমান্তরাল। তবে এটাকে মূলত বিপরীত সমান্তরাল বেশি বলা হয়। তো আশা করি ভাই তোমরা বুঝতে পারছো যে বিপরীত ভেক্টর কি। তাহলে বিপরীত ভেক্টর কি ভাইয়া? মান দুটো কি হবে সমান হবে, অর্থাৎ যে ভেক্টরের মান দুটো কি হবে সমান হবে এবং এদের দিকগুলো কি পরস্পর বিপরীত হবে, সেই ভেক্টরকে আমরা কি বলতে পারি পরস্পরের বিপরীত ভেক্টর। তাহলে এই মাইনাসটা কি বোঝাইতেছে ভাইয়া? এই মাইনাসটা বোঝাইতেছে এ যে দিকে যেতেছে বি তার বিপরীত দিকে যেতেছে। আশা করি ভাই বোঝাতে পেরেছি। এবার ভাই আমরা পড়বো সদৃশ এবং বিসদৃশ ভেক্টর। কি বলবো ভাইয়া? সদৃশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টর। সদৃশ একটা কি ভাইয়া? বিসদৃশ ভেক্টর, ঠিক আছে? তো ভাইয়া সদৃশ কথাটা কি সমান কথাটার অনুরূপী না? সমান কথার মধ্যে কি ছিল? সামনে দন্তস্ব ছিল এবং সদৃশের সামনে কি রয়েছে দন্তস্ব রয়েছে। বিসদৃশ ভেক্টর এবং বিপরীত ভেক্টরের মধ্যে কি ভাই একটা মিল রয়েছে না? বিপরীত কথাটির মধ্যে কি রয়েছে বি রয়েছে সামনে, এবং বিসদৃশ কথাটার সামনে কি রয়েছে বি উপসর্গটি রয়েছে, তাই না? এখন এই কথাটা কেন বললাম ভাই? কারণ এদের মধ্যে মিল রয়েছে। সমান ভেক্টর এবং সদৃশ ভেক্টরের মধ্যে একটি মিল রয়েছে, বিসদৃশ ভেক্টর এবং বিপরীত ভেক্টরের মধ্যে কি রয়েছে একটি মিল রয়েছে। তাহলে সমান ভেক্টরের সঙ্গে একটাকে আমরা কি বললাম ভাইয়া? এ ভেক্টর ইকুয়াল কি, যদি বি ভেক্টর হতো তাহলে এটাকে আমরা কি বলছিলাম সমান ভেক্টর। কি বলছিলাম ভাইয়া? সমান ভেক্টর। হ্যাঁ, তাহলে সমান ভেক্টর দুটি ক্রাইটেরিয়া কি কি ছিল? এ এবং বি এর মান দুটি কি হবে সমান হবে, এবং এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে 0 ডিগ্রি হবে। এখন দেখো ভাইয়া সদৃশ মানে কি? সদৃশ মানে একই, আর এই সদৃশ বলতে এখানে বোঝাইতেছে যে এ এবং বি ভেক্টর একই দিকে যাবে। কি বললাম ভাই? এ এবং বি ভেক্টর একই দিকে যাবে, এই জন্য এই দুটি ভেক্টরকে কি বলা হইতেছে সদৃশ। সাপোজ তুমিও এই দিক বরাবর গুলি করতেছো, তোমার বন্ধুও এই দিক বরাবর কি গুলি করতেছে, কিন্তু তোমার গুলির পাওয়ার হলো 20 মিটার পার সেকেন্ড, এই এত বেগে যাইতেছে, আর তোমার বন্ধুর গুলির যে বুলেটটি রয়েছে সেটি মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে। দুজনের মান কিন্তু এক না, কিন্তু দুজনে কি একই দিকে যাইতেছে না। এই জন্য এই দুটা ভেক্টরকে আমি কি বলতে পারি? সদৃশ ভেক্টর বলতে পারি, ঠিক আছে ভাইয়া? তাহলে সদৃশ ভেক্টর হওয়ার জন্য শর্ত কি? এ এবং বি ভেক্টরের মানটা কি হবে না সমান হবে না। সমান হলে তো সমান ভেক্টরই হয়ে যাবে, কিন্তু কি হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কি হবে ভাই 0 ডিগ্রি হবে। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে বিসদৃশ ভেক্টরে কি হবে ভাই বলো তো? বিসদৃশ ভেক্টরে দেখো ভাই বিপরীত ভেক্টরে আমরা কি করেছিলাম তা আগে দেখো। একটু আগে আমরা দেখলাম যে বিপরীত ভেক্টরে কি ছিল ভাই? এ এবং বি এর মান কি হবে সমান হবে, কিন্তু এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে 180 ডিগ্রি হবে। তাহলে দেখো ভাইয়া তাহলে বিসদৃশ মানে কি? বিসদৃশ মানে অবশ্যই দিকটা কি হবে ভাই? যে বি বি আছে মানে কি দিকটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হওয়া লাগবে। তাহলে বিসদৃশের জন্য ভাই কি হওয়া লাগবে? এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত হওয়া লাগবে 180 ডিগ্রি, কিন্তু এদের মানটা কি হওয়া যাবে না ভাইয়া? মানটা সমান হওয়া যাবে না। আর মানটা সমান হয়ে গেলে তো বিপরীত ভেক্টরের মতোই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো যে বিসদৃশ ভেক্টরে কি এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা কি সমান হবে না, আবার সদৃশ ভেক্টরে কি এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা কি হবে না সমান হবে না। বিসদৃশ ভেক্টরে এ ভেক্টর আর বি ভেক্টরের দিকটা কি হবে ভাইয়া 180 ডিগ্রি, বিপরীত ভেক্টরে কি হবে এ ভেক্টর আর বি ভেক্টরের দিকটা কি হবে 180 ডিগ্রি। আশা করি এই যে চারটা ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, হ্যাঁ, এটা হলো সমান ভেক্টর, এটা হলো বিপরীত ভেক্টর, এটা বিসদৃশ আর এটা কি সদৃশ। এই চারটা ইনফরমেশন জানা থাকলেই তুমি সদৃশ বিসদৃশ বিপরীত আর সমান ভেক্টরের মধ্যে কি করতে পারবে ভাইয়া? কম্পেয়ার করতে পারবা। তাহলে দেখো বিসদৃশের সাথে কি সদৃশের একটা মিল রয়েছে, মিলটা কোথায়? এই যে মান দুটা কি হবে না সমান হবে না। আবার বিপরীতের সাথে সমান ভেক্টরের কি রয়েছে ভাইয়া? মিল রয়েছে। মিলটা কি? এদের কি হবে দেখো মানটা হবে সমান, কিন্তু দিকটা কি হবে
পরস্পর ভিন্ন। আশা করি ভাই বুঝতে পেরেছো। তো এই ভেক্টরগুলি মূলত জানা থাকলে হয়। এছাড়াও সঠিক ভেক্টর রয়েছে, নাল ভেক্টর রয়েছে। সঠিক ভেক্টর হলো যে ভেক্টরের মান নির্দিষ্ট একটা মান রয়েছে সেই ভেক্টরকে বলা হয় তোমার সঠিক ভেক্টর। আর নাল ভেক্টর হলো যেই ভেক্টরের মান শূন্য সেই ভেক্টরটাকে নাল ভেক্টর বলা হয়। বুঝেছো? এখন ভাইয়া তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো। এই যে এখনই আমি একটা জিনিসের কথা বললাম যে নাল ভেক্টর, হ্যাঁ, এই নাল ভেক্টর নিয়ে একটু কথা বলবো ভাইয়া। তো তোমাদের খ নাম্বারের প্রশ্ন আসতে পারে যে নাল ভেক্টরের মান শূন্য হলো একটি ভেক্টর কেন? কারণ ভেক্টরের সংজ্ঞা আমরা কি জানি, যে রাশির মান এবং দিক উভয় রয়েছে তাকে আমরা কি বলি? ভেক্টর বলি। কিন্তু নাল ভেক্টর মানে কি? যে ভেক্টরের মান নাই কিন্তু কি রয়েছে? দিক রয়েছে, তাকে কি বলা হয়? নাল ভেক্টর বলা হয়। কারণ মান নেই কেন? কারণ নাল ভেক্টরের মান তো শূন্য। ঠিক আছে ভাইয়া? তো এখন ঘটনা হলো নাল ভেক্টর তাহলে ভেক্টর কী হবে? দেখো ভাইয়া, তাহলে নাল ভেক্টর মানে কি জানো? নাল ভেক্টর মানে হলো একটা বিন্দু ভেক্টর। কি ভেক্টর ভাইয়া? বিন্দু ভেক্টর। তাহলে এটি আর অপর নাম আমি কি বলতে পারি? বিন্দু ভেক্টর। এখন কথা হলো ভাই, একটা বিন্দু তো কোনো মান থাকে না, বিন্দুর মান কত? শূন্য। তাহলে এটা আবার ভেক্টর হয় কীভাবে? এখন চিন্তা করতো ভাইয়া, যদি আমি বলি যে এ হলো একটা কি ভেক্টর, এটা একটা কি ভেক্টর বসে দিচ্ছি আমি। সাপোজ এটা হলো একটা সরণ। তোমাদের মনে হতে পারে যে ভেক্টর ভাই আবার টান হয় কীভাবে? তো ধরনের এটা বোঝার সুবিধাতে আমি বুঝার এটা হলো সরণ ভেক্টর। হ্যাঁ, এই সরণ ভেক্টরের এই ডিস্টেন্সটার মান হলো কি 10 মিটার, এবং কি এটা আসলে এই দিক বরাবর যাইতেছে, এই এর দিক বরাবর যাইতেছে, যেটা আমি এটাকে কি বলতেছি? এই ভেক্টর। তো আমি এটাকে ভাইয়া ওই হিসাবে সূচিত করলে কি হবে জানো? আমার বেশি ভালো হবে আর কি। ঠিক আছে? তো এই সরণ ভেক্টরটাকে আমি কি বলতে পারি? ওই ভেক্টর। যে ও থেকে এর দিকে যাচ্ছে যেটাকে আমি কি বললাম? ওই ভেক্টর। তো ওই ওই ভেক্টরটাকে আমি আবার এইভাবে এই ভেক্টর দ্বারা সূচিত করতে পারি। আমাদের ইচ্ছা আর কি, আমরা যেভাবে ইচ্ছা এইভাবে কি করতে পারবো? এটাকে প্রকাশ করতে পারবো। এখন দেখো ভাইয়া, আমি সাপোজ এই একটা পয়েন্টের কথা বলতেছি, যে এটা ঠিক পয়েন্ট না? তাহলে দেখো ভাই, এখানে কি অসংখ্য কি রয়েছে? পয়েন্ট রয়েছে না? হ্যাঁ, এই অসংখ্য পয়েন্টগুলো মিলে কি এই ভেক্টরটি তৈরি করেছে না? তাহলে দেখো ভাইয়া, আমি যদি প্রতিবারই একটা একটা করে পয়েন্ট কি ডিমিনিস্ট করে দিই, তাহলে কি আমার এখানে এই ভেক্টর উৎপন্ন হবে? হবে না ভাইয়া। ঠিক আছে? তাহলে দেখো, এই যে এই জন্যই এই প্রতিটা পয়েন্ট কি একটা একটা ভেক্টর, এবং এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে বিন্দু ভেক্টর, বা এটারই নাম আসলে নাল ভেক্টর। আলটিমেটলি এই পয়েন্টগুলোর মান কিন্তু শূন্য, মানে এই পয়েন্টগুলো খুবই ক্ষুদ্র। মনে করো যে 1 কোটি মানে 100 কোটি ভাগের 1 ভাগ হলো একটা পয়েন্ট, আমি ধরে নিলাম। কিন্তু ভাইয়া দেখো, আলটিমেটলি এই 100 কোটি পয়েন্ট মিলে তো আলটিমেটলি আমার 10 মিনিটের লেখাটা উৎপন্ন হয়েছে, তাই না? তো এই জন্যই আলটিমেটলি নাল ভেক্টর কিন্তু ভেক্টর। আশা করি এই উদাহরণটা যদি তোমরা দিতে পারো, তাহলে এখানে তোমরা 2 এর মধ্যে 2 পাবা। এই ধরনের প্রশ্ন মূলত খ নাম্বারে থাকে আর কি। দেখো ভাই, এবার আমরা লব্ধি ভেক্টর বের করার আর দিক নির্ণয়ের সূত্রটা প্রতিপাদন করব। হ্যাঁ, তো দেখো, এটার জন্য আগে আমাদের ভেক্টরের যে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র রয়েছে, এই দুটো সূত্র একটু জেনে আসা দরকার। তো ভেক্টরের ত্রিভুজ সূত্রটা কি জানো? এই যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র, এটাই আমরা এখন করব। তো ভাইয়া, ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটি হলো, যদি এ একটা যদি ভেক্টর হয়, হ্যাঁ, এবং এটা যদি একটা ভেক্টর হয়, এটাকে আমি ধরলাম কি বি ভেক্টর, আর এটা যদি একটা ভেক্টর হয়, এটাকে আমি ধরলাম সাপোজ সি ভেক্টর। তো দেখো ভাইয়া, এই যে এ ভেক্টরের বাহুটা আর বি ভেক্টরের বাহুটা পরস্পর কি সন্নিহিত বাহু না? তো প্রথম ভেক্টরের এটাকে আমি ধরে নিলাম প্রথম ভেক্টর, এটাকে আমি কি ধরলাম ভাইয়া? প্রথম ভেক্টর। তো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে যদি দ্বিতীয় ভেক্টর, এই যে দ্বিতীয় ভেক্টরটা কি এদিক বরাবর যেতেছে না? এই দ্বিতীয় ভেক্টর যদি পাদবিন্দু মিলিত হয়, কি বললাম ভাইয়া? প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে যদি প্রথম ভেক্টরের পাদবিন্দু মিলিত হয়, তাহলে প্রথম ভেক্টর এবং প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে অঙ্কিত যে বাহুটা আছে, এই বাহুটা বিপরীত ক্রমে এই দুইটা ভেক্টর লব্ধি নির্দেশ করে। কি বললাম ভাইয়া? যে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে যদি দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু মিলিত হয়, তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে
দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে বিপরীত ক্রমে এই বাহুটা এই দুইটা ভেক্টর কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে। তাহলে দেখো এ আর বি কি দুজনে একই ক্রমে রয়েছে না? তাহলে বিপরীত ক্রম কোনটা হবে? দেখো একই ক্রম হলে এ এদিকে যাইতেছে, এ এদিকে যাচ্ছে, তাহলে এ কি এদিকে আসার কথা, কিন্তু বিপরীত ক্রমটা কি হবে ভাইয়া? এইদিকে না আসে এইদিকে যাবে। তাহলে এই সি ভেক্টরটাকে আমি কি বলতে পারি? এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি বলতে পারি। তাহলে দেখো ভাইয়া তুমি এখান থেকে এখানে যেতেছিলা, হ্যাঁ, এটা তোমার কি ছিল? এটা ছিল তোমার অতিক্রান্ত দূরত্ব। আর আমরা জানি অতিক্রান্ত দূরত্ব কি? এটা একটা স্কেলারের বহিঃপ্রকাশ, তাই না? তাহলে আমি যদি সরাসরি যেতে চাই তাহলে এই বরাবর আমি যাবো না, এটাকে তাহলে আমি কি হিসাবে বিবেচনা করতে পারি? সরণ হিসাবে। এবং এটাই হলো আলটিমেটলি এদের দুজনের লব্ধি ভেক্টর। আমি কি বলতে পারি ভাই? সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো আলটিমেটলি এটাই হলো তোমাদের ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। এখান থেকে আরেকটা সূত্র ডেভেলপ হয়েছে, এই সূত্রটার নাম হলো তোমার সামান্তরিকের সূত্র। এবার আমি তোমাদেরকে পড়াবো ভেক্টর যুগের সামান্তরিক। দেখো ভাই সামান্তরিক সূত্রটা খুবই ইজি। এখানে জাস্ট তৃতীয় বাহুটা যে কথা বলা ছিল, এই তৃতীয় বাহুর জায়গায় এখানে কর্ণ আসবে। দেখো আমরা দেখাই। তবে আমি ধরে নিলাম এটা হলো এ ভেক্টর, এটা কি বি ভেক্টর। হ্যাঁ, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর হলো পরস্পর সন্নিহিত দুটি বাহু। হ্যাঁ, আর এটা তাহলে সামান্তরিকের কর্ণটা। তাহলে দেখো এই যে এখান থেকে এ থেকে বি ভেক্টর বরাবর এ বরাবর যাচ্ছে, আবার এখান থেকে কি এটা বি ভেক্টর বরাবর যাচ্ছে। হ্যাঁ, তাহলে একটু আগে আমরা কি সামান্তরিকের ত্রিভুজ সূত্রটাতে কি করলাম? এটা নরমালি কি হওয়ার কথা ছিল? লব্ধি ভেক্টর হওয়ার কথা ছিল। কারণ এই যে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের কি পাদবিন্দু রয়েছে। যদি এমন হয় যে প্রথম ভেক্টর শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরের কি পাদবিন্দু মিলিত হয়, তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে অঙ্কিত যে তৃতীয় বাহুটি রয়েছে, এই তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, তাহলে একই ক্রমে মিলে কেমন হইতো? বিপরীত ক্রমে কি নির্দেশ করবে? এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। কি নির্দেশ করতে হবে? এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। তো আমি ধরে নিলাম যে এটা কি সি ভেক্টর। এখন দেখো এই যে তৃতীয় বাহুটা, এই তৃতীয় বাহুটিকে এই সামান্তরিকের বর্ণনা, ঠিক আছে? তাহলে দেখো এটা আসলে কিছুই না, তোমার এই ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রটাই জাস্ট কি এই তৃতীয় বাহুর বলতে আমাদেরকে বলতে হবে কর্ণ। যে একটি সামান্তরিকের, হ্যাঁ, পরস্পর সন্নিহিত দুটি বাহু যদি কি ভেক্টর হিসেবে প্রকাশ করানো যায়, তাহলে এই দুটি বাহু যদি কি একই ক্রমে থাকে, তাহলে বিপরীত ক্রমে কর্ণটি কি নির্দেশ করবে? এই দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। ঠিক আছে, এটি তোমার হলো ভেক্টর যুগের সামান্তরিকের সূত্র। তো ভাই আমি তোমাদেরকে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র এবং সামান্তরিকের সূত্র দুটি দেখালাম। এখন আমরা চলে আসবো যে লব্ধি বের করার যে সূত্রটা রয়েছে এবং দিক নির্ণয়ের যে সূত্রটা রয়েছে, এটা কীভাবে প্রতিপাদন করতে হয়। এটা প্রতিপাদন করার আগে আমার অবশ্যই তোমাদের এই যে ভেক্টর যুগের সামান্তরিক সূত্রটা বোঝানো উচিত ছিল, আর এটার জন্য অবশ্যই ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রটা বোঝানো উচিত ছিল। আমি এই জন্য দুটি আগে শিখিয়ে নিয়েছি তোমাদের। এবার আমরা চলে যাবো লব্ধি বের করার যে দিক, মানে লব্ধির মান বের করার এবং দিক বের করার যে সূত্রটি, সেই দুটি সূত্র কীভাবে এসেছে সেটি আমরা এখন দেখব। তো ধরে নিলাম এটা একটা সামান্তরিক। কি ধরে নিলাম ভাই? এটা একটা সামান্তরিক। এটা মনে করো ও, এটা হলো এ পয়েন্ট, এটা হলো তোমার বি, আর এটা কি সি। তো আমি কি করলাম? এ কে বি পর্যন্ত বর্ধিত করলাম। কি করলাম ভাইয়া? এই বিন্দুটাকে, মানে ও রেখাকে বি পর্যন্ত কি করলাম? বর্ধিত করলাম। এখন দেখো তো ভাইয়া, এই কোণটাকে 90 ডিগ্রি না? এবং এটা কি সামান্তরিকের কি কর্ণটা না ভাইয়া? এখন দেখো এখান থেকে আমরা আসলে কি বলতে পারি? আমি ধরে নিলাম যে এই বরাবর যে ভেক্টরটা যাচ্ছে সেটা হলো পি ভেক্টর, আর এই বরাবর যে ভেক্টরটা যাচ্ছে এটা হলো কিউ ভেক্টর। তাহলে দেখো তো ভাই এটাও কি পি ভেক্টর না? কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? পরস্পর সমান হয় না। তার মানে ও ইকুয়াল টু কি বিসি, তাহলে মানটা কি হলো? সমান হলো। আবার দেখো ও যে দিকে যাচ্ছে বিসিও কি সে একই দিকে যাচ্ছে না? তাহলে এর দিকও কি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে না? তার মানে কি ও এবং বিসি এই দুটি ভেক্টর কি পরস্পর কি সমান না? দেখো ভাই যে এখান থেকে ও ইকুয়াল টু কি লেখা যায়? বিসি লেখা যায়। আবার ও এবং বিসি এর যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটা কি 0 ডিগ্রি না? তার মানে ও ভেক্টর ইজ ইকুয়াল টু কি বিসি ভেক্টর না? তো আমি ও ভেক্টরকে আমি কি দ্বারা সূচিত করছি? বি ভেক্টর দ্বারা। তাহলে বিসি ভেক্টরটা কি হবে?
পি ভেক্টরই হবে না? এটাই হলো কি ভাইয়া সমান ভেক্টর, যেটা আমি তোমাদেরকে একটু আগে পড়িয়ে আসছি আর কি। তাহলে ভাইয়া অনুরূপভাবে আমি কি বলতে পারি, এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে এসিটা কি হবে? কিউ ভেক্টর হবে না ভাইয়া? এবং আমি ধরে নিলাম, আর সামান্তরিকের সূত্র অনুযায়ী আমরা একটু আগে কি পড়লাম, এই ঘটনাটা কি নির্দেশ করবে, এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর কি লব্ধি নির্দেশ করবে না? আমি ধরে নিলাম এই লব্ধিটা হলো আর ভেক্টর, কি ভেক্টর ভাই? এই লব্ধিটা আর ভেক্টর। এবং আমি এটাও ধরে নিলাম যে এবং এই যে পি ভেক্টরের যে কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণটা হলো আলফা। কি ধরলাম ভাইয়া? পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণটা কি? আলফা। এখন দেখো ভাইয়া, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি? পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এই যে ত্রিভুজ ও সি ডি, এই যে দেখো এই যে এই ত্রিভুজটা, এই যে ও থেকে এই যে সি পর্যন্ত, তারপরে এই যে ডি পর্যন্ত, হ্যাঁ, এটা কি ভাই একটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজে ওসি স্কয়ার ইকুয়াল কি লেখা যাবে? ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এই যে অতিভুজ স্কয়ার সমান সমান কি? ভূমি স্কয়ার প্লাস কি? লম্ব স্কয়ার না ভাইয়া? এখন দেখো ওডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওএ প্লাস কি? এডি, এর উপরে কি স্কয়ার প্লাস কি? সিডির উপরে স্কয়ার না ভাইয়া? এখন দেখো এই কোণটা আর এই কোণটা কি ভাই সমান না? কারণ কি বলতো? কারণ এটা তো অনুরূপ কোণ। কারণ কিউ ভেক্টর এই যে তোমার ওবি ভেক্টর আর এসি ভেক্টরের দিকটা কি একই না? মানে এরা তো সমান্তরাল। সমান্তরাল মানে কি? এরা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তার মানে এই ওডি রেখার সাথে এই কোণটা যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এটাও কি তত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর এই জন্য তো এরা কি অনুরূপ কোণ, তাই না? তাহলে এখন দেখো ভাইয়া, এই ওয়ের পরিবর্তে আমি কি লিখতে পারি? পি লিখতে পারি না? কারণ ওয়ে বলতে আমি বুঝাইতেছি ভাইয়া মানটা, ওয়ে বলতে আমি কি বুঝাইতেছি? মান, নন ভেক্টর। তাহলে পি ভেক্টরের মান কি হবে? পি হবে। তাহলে আমি এখানে লিখতে পারি পি প্লাস। এখন দেখো তো ভাইয়া, এডির পরিবর্তে আমি কি লিখতে পারি বলো তো? দেখো এখানে দেখো এই যে এই ছোট ত্রিভুজটাতে, এই ছোট ত্রিভুজটাকে আমি সব ধরে নিলাম, এটা কি ত্রিভুজ ভাইয়া? ত্রিভুজ এডিসি। তাহলে ভাই এই ত্রিভুজ এডিসিতে কি লেখা যাইতেছে দেখো তো তোমার, ত্রিভুজ এডিসিতে দেখো ভাই এই ত্রিভুজ এডিসিতে আমরা কি লিখতে পারি? cos আলফা সমান সমান এডি বাই কি? আমি কিউ লিখতে পারি না ভাইয়া? কি ভাইয়া বলো তো? এই যে cos আলফা সমান সমান কি আমরা কি জানি? গহ্বরে ভূত, তাহলে ভূমির মান কত? এডি না? এই যে উপরে এডি লিখলাম। আর অতিভুজের মান কত ভাইয়া? কিউ না? তাহলে এটা তো কিউ ভেক্টর, কিন্তু কিউ ভেক্টরের মান কত আলটিমেটলি? কিউ না? তাহলে আমরা এখানে কি লিখলাম? কিউ লিখলাম। তাহলে এডি ইকুয়াল টু আমি কি লিখতে পারি ভাই বলো তো? এই যে এডি ইকুয়াল টু কিউ ইনটু cos আলফা, তার মানে কি কিউ cos আলফা। তো আমি পরিমাণটা আমি এখানে বসাবো, তাই এখানে আমি কি লিখতে পারি এখন? কিউ cos আলফা, এর উপরে কিউ বি স্কয়ার প্লাস এই যে ভাই সিডি। তাহলে সিডি কোনটা ভাইয়া? সিডি হলো এই যে এটা। এই সিডির পরিবর্তে আমি কি লিখতে পারি দেখো? এই যে দেখো এটা সাইন আলফা সমান সমান আমি কি বলতে পারি এখানে বলো তো? এই যে এই ত্রিভুজটাতে, এই যে ত্রিভুজ এডিসিতে সাইন আলফা সমান সমান কি লেখা যায়? লম্ব বাই অতিভুজ না হয়, তাহলে লম্ব মানটা সিডি। তাহলে সিডি ডিভাইডেড বাই অতিভুজের মান কত ভাই? কিউ না? তাহলে আমি সিডি ইকুয়াল টু কি বলতে পারি? কিউ সাইন আলফা। তাহলে আমি এখানে কি লিখতে পারি ভাইয়া? কিউ সাইন আলফা, এর উপরে স্কয়ার। তাহলে এখন দেখো ভাই এখানে কি লেখা যায়? পি স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা প্লাস কিউ cos আলফা এর উপর স্কয়ার। দেখো তো ভাইয়া এই কিউ cos আলফা এর উপর যে স্কয়ার রয়েছে, এটাকে আমি স্কয়ারটা কেটে দিয়ে কি লিখতে পারি ভাই দেখো তো? কিউ স্কয়ার cos স্কয়ার আলফা লিখতে পারি না? প্লাস এখানে কি পাচ্ছি ভাই? কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। কিছু করে নি ভাই, জাস্ট দেখো এই যে এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়েছে, ওটাই লিখেছি বি স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু যে বি, অর্থাৎ a ইনটু বি প্লাস কি বি স্কয়ার, মানে যে এটা প্লাস কি কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এখন এখানে দেখো ভাই এখানে কি লেখা আছে? কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা প্লাস এখান থেকে যদি ভাই আমরা কিউ স্কয়ারটিকে কমন নিই তাহলে কি হয় ভাই? cos স্কয়ার আলফা প্লাস কি সাইন স্কয়ার আলফা। ভাই আমরা তো এই মানটা জানি, আমরা কি জানি? cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু কি 1। তাহলে দেখো তো ভাই কিউ স্কয়ার, এখন এটা পর্যন্ত আমি কি লিখতে পারি ভাই? 1 লিখতে পারি না? তাহলে দেখো ভাই 1, তাহলে কিউ স্কয়ারের সাথে 1 গুণ করলে কি হয়ে যাবে ভাই? কিউ স্কয়ার হয়ে যাবে না? এই যে দেখো, তাহলে এটাকে সাধারণ আমরা কি লিখতে পারি? কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। এবং এই মানটাই আলটিমেটলি কি ভাই? এটা তো ওসি স্কয়ার না? আর ওসি বলতে আমরা কি বুঝাইতেছি ভাইয়া? আর না? দেখো ভাই ওসি ভেক্টর মানে কিন্তু আর ভেক্টর, ওসি ভেক্টর মানে কি আর ভেক্টর। তাহলে ওসি মানে কি হবে ভাই? শুধু আর না, কারণ ওসিটা হলো ওসি এর মান, তাহলে আর ভেক্টরের মান কি হবে ভাই? আর হবে না। তাহলে ওসির পরিবর্তে আমি কি লিখতে পারি ভাই বলো তো? এই যে ওসির ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আমি কি লিখতে পারি ভাই? আর স্কয়ার। এই যে আর স্কয়ার, এখানেও আর স্কয়ার, এখানে কি আর স্কয়ার।
আলটিমেটলি তাহলে আর ইকুয়াল টু কি লেখা যাবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে ভাইয়া, এটি হলো আমাদের লব্ধি নির্ণয়ের সূত্র। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারছো। তোমাদের মনে হতে পারে যে ভাইয়া লব্ধি নির্ণয়ের সূত্রটা কীভাবে এসেছে, এটা কীভাবে বের করতে হয়। হ্যাঁ, আমরা অনেকে মুখস্থ করি, কিন্তু মুখস্থ বিদ্যা আসলে আমাদের খুব একটা মনে থাকে না। তো সেক্ষেত্রে আমরা যদি এইভাবে সূত্রের প্রমাণগুলো দেখে নিতে পারি, তাহলে আমাদের এগুলি সহজে মনে থাকবে আশা করা যায়। তো ভাইয়া আশা করি বুঝতে পারছো এটা তোমরা। এবার ভাইয়া আমি তোমাদের দিক নির্ণয় সূত্রটি দেখাবো। তো আমি ধরে নিলাম যে এই যে লব্ধি ভেক্টরটা, এই লব্ধি ভেক্টরটা এই যে বি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। কত কোণ ভাইয়া? থিটা কোণ। আমি বললাম মানে ব্যাপারটা এমন হবে, সাপোজ এইদিকে মেসি বলটা কি বি বলে হিট করেছে এবং এই পাশে নেইমার কি বলটিকে কিউ বলে কি করেছে, হিট করেছে। এখন আমি বললাম আমি এখন সাপোজ বের করতে চাই যে বলটা আলটিমেটলি যে লব্ধি বেগে গেল, হ্যাঁ, এটি মেসির সাথে কত কোণ উৎপন্ন করবে। অর্থাৎ মেসি যে বেগে বলটিকে হিট করেছিল সেই বলের সাথে এই উৎপন্ন যে এই যে লব্ধিটি যে উৎপন্ন হয়েছে, হ্যাঁ, এই যে লব্ধি বলটি, এই লব্ধি বলটি আলটিমেটলি কত কোণে গিয়েছে। অর্থাৎ মেসিও বলটিকে হিট করেছে, নেইমারও হিট করেছে, আলটিমেটলি কিন্তু বলটা তো তাদের দিকে যায়নি, সম্পূর্ণ নতুন একটি দিকে গিয়েছে না। এই দিকটা মেসি যেদিকে হিট করেছিল তার সাথে কত গুণ উৎপন্ন করছে, এটি আলটিমেটলি কি এই লব্ধি ভেক্টরটার দিক। ঠিক আছে ভাই, তো এখন দেখো ভাই এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো তো এখান থেকে আমরা টেন থিটা সমান কি বলতে পারি আমরা, বলো তো এই যে এই ত্রিভুজটার কথা চিন্তা করি।